খুলনায় নদী প্রবাহ বন্ধ করে অবৈধ সেতু নির্মাণ, সময়ের সাথে বাড়েনি সক্ষমতা। নাটোরে ঝুঁকিপূর্ণ সরু সেতুতে চলছে পারাপার। শেখ হাসিনাকে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর মানবে না জনগণ, মন্তব্য নাহিদের। সরকার দিল্লিকে যোগ্য জবাব দিতে পারেনি বলে অভিযোগ। স্বাগত সকালের বুলেটিনে, আমি মাহমুদুর রহমান সিয়াম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয় পারাপারের সেতু। পলি জমে আর অবৈধ দখলের কবলে পড়ে অস্তিত্ব সংকটে খুলনার বাটিয়াঘাটার শৈলমারী নদী। নাব্য হারানোর পাশাপাশি স্থায়ী সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। নদীর পানি প্রবাহ আটকে তৈরি করা ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে চলছে পারাপার, যা থেকে বছরের পর বছর আদায় করা হয়েছে অবৈধ টোল। খুলনার বটিয়াঘাটার কৃষি ও মৎস্য সমৃদ্ধ অঞ্চলের অন্যতম প্রাণপ্রবাহ ছিল এই শৈলমারী নদী। কয়েক বছর আগে পলি জমে নদী ভরাট হয়ে পানি প্রবাহে বিঘ্ন ঘটে। এতে ভাটার সময় বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী শৈলমারী খেয়াঘাট। চরম দুর্ভোগে পড়েন লাখো মানুষ। বিশেষ করে জরুরি চিকিৎসা সেবা ও কৃষি পণ্য পরিবহনে দেখা দেয় মারাত্মক স্থবিরতা। হাজার হাজার বিঘে জমি ওদিক সব মার ঘের বেড়ি করে ফসলাদি লাগাচ্ছে, টমেটো লাগাচ্ছে, শসা লাগাচ্ছে, বর্ষায় তলাই যাচ্ছে, সব মাছ যাচ্ছে বেড়ি টেড়ি। মানুষের এই দুর্ভোগ এবং নিজের ইট ভাটার ইট পারাপারের জন্য প্রশাসনের অনুমোদন ছাড়াই প্রায় 23 লক্ষ টাকা ব্যয়ে একটি কাঠের সেতু ও 1 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করেন স্থানীয় নর্থ খুলনা ব্রিক্সের মালিক প্রফুল্ল কুমার রায়। তবে এই অস্থায়ী কাঠের সেতুটি নির্মাণের পর নদীর পানি প্রবাহে আরো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উনি বানাইছিল ওনার সুবিধার জন্য, কিন্তু উনি মনে করেন যে 17-18 লাখ টাকা জায়গায় খরচ করে যায়। উনি চিন্তা করলো যে কিছু যদি উঠানো যায়, সেই হিসাবে টোলটা নিত। মাঝে টোলও নিচে, এখন টোল নিচ্ছে না। তো আইনি সমস্যা আছে। নদীর পরে এটা ডিপার্টমেন্ট করতে পারে, সেটা ডিপার্টমেন্ট বা আপনি সরকারিদের তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমার তো ওর বাইরে যাওয়ার ওটুকু আমার সুযোগ নেই। এই নদীর দায়িত্ব আমার পরে দেওয়া হোক, 1 টাকাও সরকারের দেয়া লাগবে না, নদী ঠিক হয়ে যাবে। কাগজে কলমে জায়গাটি খেয়াঘাট হিসেবে দেখানো হলেও বাস্তবে বছরের পর বছর এই কাঠের সেতু থেকেই আদায় হয়েছে অবৈধ টোল। উপজেলা প্রশাসনের ইজারাদাররা খেয়ার পরিবর্তে সেতু থেকে নিয়মিত টাকা তুলেছেন। তবে সম্প্রতি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে খেয়া অকার্যকর হওয়ায় টোল আদায়ও এখন বন্ধ। এখন একটা ব্রিজে, কাঠের ব্রিজের উপরে মানুষ চলাচল করে, যানবাহন চলাফেরা করে। এই বিষয়ে এটা ইজারা হবে কি হবে না, সেজন্য আমরা জেলা প্রশাসক স্যারের নিকট একটা চিঠি দিয়েছি। সেই নির্দেশনা মোতাবেক, যে নির্দেশনা আসুক সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দেরিতে হলেও নাব্য ফেরাতে সম্প্রতি নদী পুনঃখননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে অবৈধ কাঠের সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। মানে আমাদের পুরো শৈলমারী আপনার এই যে কাজী বাসা থেকে শুরু করে সরাবপুর পর্যন্ত পুরোটা আমাদের প্রকল্প অনুমোদন হয়ে গেছে এবং ওই সব বৃষ্টি যা আছে সবই চলে যাবে। আমাদের একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে নদী খননের ক্ষেত্রেই এই যে নদীর মানে মাটি ব্যবস্থাপনা, খননকৃত মাটির ব্যবস্থাপনা, মানে এটা কেউ নিতেও চায় না। অবৈধ দখল উচ্ছেদ, নদীর দ্রুত পুনঃখনন এবং এখানে একটি স্থায়ী সরকারি পাকা সেতু নির্মাণ করা হলেই কেবল বাঁচবে শৈলমারী নদী। একই সাথে সমাধান হবে বিল ডাকাতিয়ার অভিশাপ, জলাবদ্ধতার এবং খুলনার সাথে নিশ্চিত হবে নিরবিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগ। সোহেল মাহমুদ, ওয়ান নিউজ, খুলনা। নাটোরের বড়াই গ্রামে সরু ও জরাজীর্ণ একটি সেতু এখন কয়েক হাজার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 4 দশকের বেশি সময় আগে বড়াল নদীর ওপর নির্মিত জোনাইলের এই সেতুটি দিয়ে প্রতিদিনই বাড়ছে মানুষের ও যানবাহনের চাপ। কিন্তু সময়ের সঙ্গে সেতুটির সক্ষমতা বাড়েনি। ফলে একদিকে যেমন তৈরি হয়েছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে যানজটের নাকাল হচ্ছেন কয়েকটি উপজেলার মানুষ। নাটোরের বড়াই গ্রামের জোনাইল সেতু, বড়াল নদীর ওপর দাঁড়িয়ে থাকা সরু ও জরাজীর্ণ সেতুটি এখন দুই পারের মানুষের চলাচলের প্রধান ভরসা। প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার হন হাজারো মানুষ। চলে অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন।
1982 সালে স্থানীয় খ্রিস্টান মিশনারির উদ্যোগে নির্মাণ করা হয় সেতুটি, কিন্তু 4 দশকের বেশি সময়ে জনসংখ্যার পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। শুধু স্থানীয়দের দৈনন্দিন চলাচল নয়, এই সেতুর উপর নির্ভরশীল একটি গির্জা ও 5টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। জোনাইল ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াতেও গুরুত্বপূর্ণ এই সেতু। এই ব্রিজে প্রতিনিয়তই জ্যাম লেগে থাকে, যে জ্যামের কারণে আমরা মাঝে মধ্যে দেখেছি যে দুর্ঘটনা ঘটে। ব্রিজটা চাপা হওয়ার জন্য একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি ঢুকতে পারে না। এই দিকেও জ্যাম লাগে থাকে, ওই দিকেও জ্যাম লাগে থাকে, এমনি একটা জ্যাম লাগলে 2-2.5 ঘন্টা অবস্থা বুঝেছে কি হাটের দিন কোনো রোগী বাড়তে পারে। নাটোরের বড়াইগ্রামের পাশাপাশি পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার মানুষের যোগাযোগেও গুরুত্বপূর্ণ এই পথ। ফলে সেতুটি শুরু হওয়ায় দুর্ভোগের পরিধিও ছড়িয়ে পড়েছে কয়েকটি উপজেলার মানুষের মধ্যে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সেতুটি নতুন করে নির্মাণের দাবি জানানো হলেও নেওয়া হচ্ছে না উদ্যোগ। এখানে একদম মারা গেছে, তার জন্য আমাদের ভয় আছে। আমরা এই ব্রিজটাকে নতুন করতে সরকারের কাছে আবেদন করছি। আমাদের ব্রিজটা যেন ঠিক করে দেন। দাবি করছে যে ব্রিজটা যেন পুনরায় সরকারিভাবে হস্তক্ষেপ করে ব্রিজটা পুনর্নির্মাণ করা হয়। অল্প সময়ের মধ্যেই নতুন সেতু নির্মাণ কাজ শুরুর আশা উপজেলা প্রশাসনের। বৃষ্টির বিষয়ে আমরা জেলা ডিডিসি মিটিং এ কথা বলেছি এবং আলোচনা ক্রমে যে রেজুলেশন হয় সেটির মাধ্যমে মন্ত্রণালয়ে ডিসি স্যার আলাপ করে এই বৃষ্টি এসেছে এবং আমরা রোডস অ্যান্ড হাইওয়ে এক্সেন মহোদয়ের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বৃষ্টির কাজ শীঘ্রই শুরু হবে। স্থানীয়দের এখন একটাই প্রত্যাশা, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত শুরু হোক নতুন সেতুর নির্মাণ কাজ। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। দেশজুড়ে পারাপারে সেতু নিয়ে নানা অনিয়ম, অব্যবস্থাপনা আর ভোগান্তি নিয়ে আরও প্রতিবেদন দেখুন বুলেটিনের পরের অংশে। বাংলার রাজনীতির যুবতারা, রাজপথের আপোষহীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের লড়াইয়ে দমে যাননি, হয়েছে পরিবার বিচ্ছিন্ন। তবুও ছিলেন ইস্পাতের মতো কঠিন। মৃত্যুকে সাথে নিয়ে লড়াই করেছেন দেশের মানুষের হয়ে। সেই মহিয়সী নারী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া প্রায় ৪৫ বছরের রাজনৈতিক জীবন যেন এক মহাকাব্য, যার ধাপে ধাপে আছে রাজপথে উত্থান পতনের অবিরত গল্প। গৃহিণী থেকে রাজপথের আপোষহীন নেত্রী, কখনো মমতাময়ী মা, কখনো কোটি মানুষের দায়িত্ব কাঁধে নিয়ে দেশের প্রধানমন্ত্রী। বর্ষিয়ান সাংবাদিক মাহফুজুল্লাহ খালেদা জিয়ার জীবনীতে তার জন্ম তারিখ উল্লেখ করেছেন ১৯৪৫ সালের ১৫ আগস্ট। বিএনপিও এই দিনটিকেই খালেদা জিয়ার জন্মদিন হিসাবে উদযাপন করে। খালেদা জিয়ার জন্ম দিনাজপুরে, শৈশব কৈশোর কেটেছে সেখানেই। পরবর্তীতে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। একজন সাধারণ গৃহবধূ হিসাবে সংসার জীবন শুরু হলেও স্বামীর মৃত্যুর পরে তাকে নামতে হয় রাজপথে। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, তখন ২ শিশু সন্তানকে নিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া। রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা তখন দিশেহারা। ঠিক তখনই দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। পাল্টে যায় রাজনীতির হিসাব নিকাশ। ১৯৮৪ সালে হন দলের চেয়ারপারসন। ৮০ দশকে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দেশের রাজপথ উত্তাল। সেই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন খালেদা জিয়া। গ্রেপ্তার, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ কোনো কিছুই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি। দীর্ঘ আন্দোলনে পতন হয় স্বৈরশাসনের। ইস্পাত কঠিন দৃঢ়তার কারণে দেশের মানুষের কাছে বেগম জিয়া হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। যদিও ওই সরকার তথা সংসদের মেয়াদ ছিল খুবই কম। মূলত সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করতে এই সংসদ গঠিত হয়। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় নির্বাচনে বিএনপি হেরে গেলে খালেদা জিয়া প্রথমবারের মতো বসেন বিরোধী দলের নেতার চেয়ারে। তখনও দেশের মানুষের ভোটের অধিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন। ২০০১ সালে আবারও ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে কঠিন সময় নেমে আসে 111 নামে পরিচিত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে -2 ফর্মুলায় রাজনীতি থেকে খালেদা জিয়াকে বিদায় করার ষড়যন্ত্র শুরু হয়। জেলও যেতে হয় তাকে, কিন্তু দমে যাননি আপসের নেত্রী। ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। 2008 সালে 2 ছেলেকেই উন্নত চিকিৎসার নামে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। শুরু হয় খালেদা জিয়ার অন্য লড়াই। প্রায় 17 বছর পরিবার বিচ্ছিন্ন হয়েও মাথা নত করেননি, বরং বারবার বলেছেন এই দেশের মানুষই তার পরিবার, এখানকার মাটি তার দেশ। খালেদা জিয়ার জীবনের শেষ বছরগুলো ছিল নানা রাজনৈতিক ও আইনি জটিলতায় পূর্ণ। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘদিন কারাবন্দী, সেখানেই অসুস্থ হয়ে পড়েন, এরপর গৃহবন্দী। যে বন্দিত্বের অবসান ঘটে 24 জুলাই অভ্যুত্থানের পরে। স্বৈরশাসনের শৃঙ্খল মুক্ত বাংলাদেশে তার মৃত্যু হয় 2025 সালের 30 ডিসেম্বর। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় মানুষের ঢল নামে। যে দৃশ্য মনে করিয়ে দেয় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার স্মৃতি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ 15 আগস্ট। 1975 সালের এই দিনে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে একদল বিপথগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। 51 বছর আগের সেই রাতে ঘাতকরা শেখ মুজিবুর ছাড়াও স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে ও তাদের 2 জনের স্ত্রী, শেখ মুজিবুরের ছোট ভাই শেখ নাসিরকে হত্যা করে। এবারও শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি আবারও ফিরে এলো ভিন্ন আবহে। তার বড় মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরশাসন আর শত শত আন্দোলনকারীকে হত্যার দায় মাথায় নিয়ে পালিয়ে আছেন ভারতে। তার আগে আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে 15 আগস্ট ছিল জাতীয় শোক দিবস ও সরকারি ছুটির দিন। 2024 সালে অন্তর্বর্তী সরকার এই দিনে সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে ও এর সরকারি স্বীকৃতি বাতিল করে। 15 আগস্টের আগে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তবে শুক্রবার পাঠানো ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো কারণ তুলে ধরা হয়নি। ডিএমপি বলছে, রাজধানী জুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নগরীর সব প্রবেশ পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জে বিজিবি মোতায়েন সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে 3টি প্রবেশ পথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। আশপাশের এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি। জেলায় মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। এছাড়া বরিশাল সহ সারা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণ মেনে নেবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর যাত্রাবাড়িতে এক জনসভায় তিনি বলেন, দিল্লি গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানলেও বাংলাদেশ সরকার তার যোগ্য জবাব দিতে পারেনি। নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কার, নিত্যপণ্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং গ্যাস বিদ্যুতের সমাধান করতে না পারলে সরকারকে ক্ষমা চেয়ে বিদায় নিতে হবে। একই সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, ওসমান হাদির খুনিদের ভারতে রেখে প্রধানমন্ত্রী সে দেশে সফরে গেলে তা জুলাই অভ্যুত্থানের শহীদদের সাথে গাদ্দারি হবে। একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে, তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। বছরের 6 মাসও হয় নাই, কিন্তু ছাত্র দলের, যুব দলের, বিএনপির অলরেডি চাঁদাবাজির মাধ্যমে 50 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়ে গেছে। সংস্কারের পরে এই নির্বাচনটা হতো, তাহলে আমরা দেশের জন্য সত্যিকার অর্থে দলমতের ঊর্ধ্বে একজন রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তিকে সম্ভবত রাষ্ট্রপতি দেখতে পেতাম। সকালের বুলেটিনে নিচ্ছি বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। আমেরিকার মিশিগান স্টেটে বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার অঞ্চলটির উত্তরাঞ্চলের মিসাসুকে কাউন্টিতে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। বন্দুক হামলায় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সন্দেহভাজন হামলাকারীকে শাদ হিকম্যান হিসেবে চিহ্নিত করেছে মিশিগান পুলিশ। হামলার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পরে গাড়িতে হিকম্যান সহ আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত হামলার কারণ সম্পর্কে কিছুই জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন হামলাকারী হিকম্যানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল বলে জানিয়েছে প্রশাসন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় শনিবার দেশটির ফ্লোরেস দ্বীপে এই কম্পন অনুভূত হয়। শক্তিশালী ভূমিকম্পের পরই অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। প্রথম কম্পনের পরই 6.1 মাত্রা সহ শক্তিশালী একের পর এক আফটার শকে কেঁপে ওঠে অঞ্চলটি। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ক্ষয়ক্ষতির তথ্য না জানালেও সামাজিক মাধ্যমে ভূমিকম্পের আঘাতের বাড়িঘর ভেঙে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ছিল সকালের বুলেটিনে। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে।